আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে 14 জনের মৃত্যু। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সাথে সেনা, পুলিশ ও বিজিপি। প্রধান উপদেষ্টার শোক। শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা। কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান। কালকের মধ্যে দাবি না মানলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন করার পক্ষে বিএনপি। ঠাকুরগাঁয় মির্জা ফখরুল। বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যান করছে কয়েকটি দল, মন্তব্য রিজভীর। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন, অভিযোগ জামায়াত ইসলামের। গণভোট সহ 5 দাবিতে রাজধানীতে মানববন্ধন। শাপলা ছাড়া বিকল্প প্রতীক না নিলে এনসিপির মার্কার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানালেন সচিব। গড়িমসি করছে ইসি, অভিযোগ সাজিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে দুদক। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আগামী নির্বাচনে মনোনয়ন না দেবার আহ্বান। এবং ভোজ্য তেলের দাম বাড়লেও জানেন না বাণিজ্য উপদেষ্টা। দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। বেশি দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখনও লাশের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। এতে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিপি, র্যাব ও পুলিশ সদস্যরা। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নি দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট ইমদাদুল্লাহ বাবুর। মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার বেলা 11:15টার দিকে কসমিক ফার্মা নামের গার্মেন্টস ও পাশে কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই 7তলা ভবনটিতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নেভাতে প্রথমে 5টি ইউনিট কাজ শুরু করে। পরে আধুনিক প্রযুক্তির ড্রোন ও ল্যাডার সহ যোগ দেয় আরও 7টি ইউনিট। 12টি ইউনিটের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় মরদেহ ও হতাহতদের অনুসন্ধান। এ সময় বেশ কয়েকজন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার করা হয় কয়েকজনের মরদেহ। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে ভিড় করেছেন স্বজনরা। আমার হুতের বউ অফিসটা কি নাই, বাড়িতে আছে না, পাওয়া যাচ্ছে না। 11টার সময় থেকে আগুন লাগছে, থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার স্বামী সহ 5 জন পায় না, এগো ফোনও বন্ধ। এখন আমি জিজ্ঞেস করছি ভিতরে কোনো লাশ যদি মারা যায় থাকে তাও তো দেখাইবো। মালিকে কইতাছে যে আমার ফ্যাক্টরি কেউ মারা যায় না, আহত হয়েছে। তো বিভিন্ন মেডিকেল আছে, ঢাকা মেডিকেল, সরদি। 7তলা পোশাক কারখানার পাশেই ছিল রাসায়নিকের গুদাম, যেখানে মজুদ ছিল ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারক্সাইড। ফায়ার সার্ভিস বলছে রাসায়নিক থাকায় দ্রুত আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এই পর্যন্ত 9টি লাশ পেয়েছি, তবে আমাদের সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গোডাউনটি রয়েছে, আমি এইমাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না। হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। কেমিক্যালটা দেখে যেটা মনে হচ্ছে যে এটার অর্থ অনুমোদন নাই, তবে আমরা এটা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা ফাইনালি জানাতে পারবো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রূপনগরে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তপু, আগুনের কি অবস্থা এখন? কতজন লাশ অথবা দগ্ধ হয়েছেন এবং ভেতরে কি আরো কেউ আটকে আছেন? আমাদের সার্বিক অবস্থা জানাবেন।
ধন্যবাদ মীরা, আপনাকে জানিয়ে রাখি যে এই মিরপুরের রূপনগরে যে কেমিক্যাল গোডাউনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, একই সাথে যে গার্মেন্টসের পাশের যে কেমিক্যাল গোডাউনের পাশে যে গার্মেন্টসটি ছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে এবং প্রচন্ড পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। বলা চলে এখন পর্যন্ত যে সর্বশেষ যে তথ্য রয়েছে, পুরো এলাকা জুড়ে আমরা দেখছি এখন যে ঘটনাস্থল সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা ড্রোনের মাধ্যমে ঘটনাস্থলে চেষ্টা করছেন যে এখানে যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানের চেষ্টা করছেন। এবং আমি একটু দেখাতে চাই যে এখানে যে পেছনে যে কেমিক্যাল যে গোডাউনটি রয়েছে সেই কেমিক্যাল গোডাউনে এখনো ধোঁয়া উঠছে এবং আগুন দেখা যাচ্ছে এখনো ধাউ ধাউ করে জ্বলছে। ঘটনার প্রায় 7 ঘন্টা পার হলেও এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করার কোনোভাবেই সম্ভব হয়নি। আর যেহেতু এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বিষাক্ত কেমিক্যাল রয়েছে এখানে, সেই বিষাক্ত কেমিক্যালের কারণে প্রাথমিকভাবে ধারণা করছেন যারা প্রাথমিকভাবে যে 9 জনের শুরুতে যে ঘটনা ফায়ার সার্ভিস থেকে জানানো ছিল 9 জন মারা গিয়েছেন, তারা ধারণা করছেন যে কেমিক্যালের যে বিষাক্ত যে গ্যাস রয়েছে সেই গ্যাস ইনহেল করেই মূলত কয়েকজন মারা গিয়েছেন। তবে এখনো এই ঘটনাস্থল আশপাশে আমরা দেখেছি অসংখ্য স্বজন যারা রয়েছেন তারা এখানে আহাজারি করছেন এবং তারা তাদের পরিবারের স্বজনকে এখনো খুঁজে পাচ্ছেন না। তারা বিভিন্ন হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল, বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, তবে স্বজনদের কোনো খোঁজ খবরই তারা পাচ্ছেন না। তবে এখন এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখানে ব্রিফিং করছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তার ব্রিফিং এ আমরা সরাসরি ঢোকার চেষ্টা করছি। এখানে কি ধরনের কেমিক্যাল? এখানে আমরা সাধারণত ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে, সল্টও আছে, হাইড্রোজেন পারঅক্সাইডও আছে। এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি। লাস্ট মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্চিং অপারেশন শেষ, তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো একটু 1 মিনিট কি বলছেন? মৃতদেহগুলো নেওয়া হচ্ছে একে একে। আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন অথবা ভিডিওতেও বের হয়েছে যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ, আমরা যেটা আমাদের পরিভাষায় 3য় স্টেজ বলি, টোটাল 4টা স্টেজের মধ্যে 3য় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে ফেলেছেন এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে 2তলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে, আমরা বলতে পারছি না। 16টা বডি গার্মেন্টস অংশে। বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না, এটা ডিএনএ টেস্ট ছাড়া আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে, তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে টোটাল কত শ্রমিক কাজ করছিল আপনারা? এটা আমরা জানি না, এটা আমাদের তদন্ত। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখানে বলেছি যে সরাসরি মৃতদেহ বলেছি, আহতর কথা বলি নাই। সুতরাং এই লাশগুলোকে আপনার এখান থেকে
নিয়ে যাওয়া হবে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে, এটাই আর কি। আমরা জানতে পারি নাই, আর আপনাদেরকে একটু। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুর রূপনগরের দুর্ঘটনাস্থলে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বিকেল 4টায় পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। আগামীকাল দুপুর 12টার মধ্যে দাবি আদায় না হলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শিক্ষকদের এই ক্ষোভ 3 দফা দাবি আদায়ের। বাড়ি ভাড়া 20% বাড়ানো, 75% উৎসব ভাতা ও 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে সারা দেশ থেকে ঢাকায় ছুটে এসেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতির দ্বিতীয় দিনে বেলা 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি থাকলেও প্রশাসনের অনুরোধে বিকেল 4টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সঙ্গে অবস্থান কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষক আন্দোলন বলে এবার দেখবে বাংলার মানুষ। জোটের নেতৃত্ব 20% বাড়ি ভাড়া মাত্র চেয়েছে, তা কি বেশি চেয়েছে? নো, 1500 টাকা চিকিৎসা ভাতা চেয়েছে এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা চেয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের আহ্বান করব, তোমাদের যদি আমরা একটু বিন্দু পরিমাণও শিক্ষা দিয়ে থাকি, তোমরা অবশ্যই তোমাদের শিক্ষকরা অবহেলিত। যদি প্রজ্ঞাপন জারি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না জারি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই মাঠ ছাড়বো না এবং আমাদের এই কর্মবিরতি সহ আমাদের এই আন্দোলন কিন্তু যথারীতি চলবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব। বিকেল 4টার মধ্যে 3 দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। টেকনিক্যালি কোনো প্রবলেম হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানাতে হবে যে আমরা শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়েছি। আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দেব। যদি ওনারা প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করে যৌথভাবে 2 মন্ত্রণালয়, তাহলে আমরা আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করব এবং আমরা প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব। তবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা না আসায় বিকেল 4টায় শহীদ মিনার থেকে শুরু হয় মার্চ টু সচিবালয়। পদযাত্রাটি হাইকোর্ট এলাকায় পৌঁছালে তা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোটের পক্ষে বিএনপি। ঠাকুরগাঁয়ে বর্ধিত সভায় একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে ফেব্রুয়ারি ভোটেই বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো নিয়েই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশাবাদ জানান তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যানের অংশ হিসেবে জামায়াত সহ কয়েকটি দল নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলন করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মইনুল হাসান। সাংগঠনিক সফরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে অবস্থান করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার শহরের শিল্পকলা একাডেমিতে দলের বর্ধিত সভায় যোগ দেন। আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশ যাতে আর কোনোভাবে ফ্যাসিস্টদের কবলে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। পিআর সহ যেসব দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দল আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত পার্লামেন্টেই এর সমাধান হতে হবে। সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনই নির্বাচন হবে, সেই দিনই আমি গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। অর্থাৎ যে বিষয়গুলো আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারি। এদিকে
জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত সহ কয়েকটি দল নানা দাবির আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লার সামনে যদি ভোট দিলে পরে এটা আপনি বেহেশতের রাস্তা সুগম করবেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। মাঝে মাঝে দুই একটি খাপছাড়া মিছিল করলেই একটি সংগঠন দাঁড়িয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে তত ধাবিত হবে। সময়ের কাছে তাকে একসময় জবাবদিহি করতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর কাকরাইলে মৎস্য ভবনের সামনে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন সহ 5 দফা দাবিতে একই সময়ে রাজধানীর 9টি পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগরী, উত্তর ও দক্ষিণ। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতের নেতারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে। নেতারা বলেন, বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী ফিরে না আসে তার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে পিছে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য যেনতেনভাবে একটি নির্বাচন করার পায়তারা করছে। ডাক্তার তাহের বলেন, যারা জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে শহীদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে তাদের পরিণতি ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, আপনাদের পরিণতি তার চেয়েও খারাপ হবে। এদিকে 5 দফা দাবিতে মতিঝিলে মানববন্ধন করে ইসলামী আন্দোলনের নেতারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেয় দলটির শীর্ষ নেতারা। আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ সময় জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদদের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করার দাবিও জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন নির্বাচন কমিশন। 19 অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক না নিলে ইসি নিজ উদ্যোগেই অন্য প্রতীক দিয়ে দলটি নিবন্ধন দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তবে এনসিপিকে শাপলা প্রতীক দিতে ইসি গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন দলটির অন্যতম নেতা সার্জিস আলম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি সহ 2টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। তবে এখনও দল দুটিকে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি, আর এ নিয়েই চলছে জটিলতা। 50টি প্রতীক থেকে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিতে গেল 7 অক্টোবর পর্যন্ত ইসি সময় বেঁধে দিলেও বিধি সংশোধন করে শাপলা বরাদ্দ দিতে ফের দাবি জানায় এনসিপি। তবে তালিকায় না থাকায় নতুন দলটিকে এই প্রতীক না দিতে অনড় নির্বাচন কমিশন। চাহিত প্রতীক হচ্ছে শাপলা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্ধারিত তালিকা থেকে প্রতীক না নিলে বিকল্প ব্যবস্থা নেবে কমিশন।
আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। তবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দাবি, শাপলা প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই। এ নিয়ে গড়িমসি করছে কমিশন। শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না। আগামীতে সরকার গঠনে এনসিপি নির্ণায়কের ভূমিকা রাখবে বলেও নেত্রকোনায় সমন্বয় সভায় এসব কথা বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক। আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চলছে বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ভারত সহযোগিতা করলে কাজটা সহজ হবে বলেও মনে করছেন তিনি। কমিশন কার্যালয়ে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের কর্মশালায় দুদক চেয়ারম্যান আরও বলেন, আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন দেয়া বন্ধ করতে হবে। নমিনেশন বেচাকেনা না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ভারতে পালিয়ে যাবার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 7টি মামলা করেছে দুদক। এর মধ্যে 5টির বিচার কাজ চলছে। যে কোনো সময় এগুলোর রায় হতে পারে। এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে দুদক। নেওয়া হচ্ছে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলের সহযোগিতা। আমরা শেখ হাসিনার ব্যাপারে আমাদের যেসব প্রক্রিয়া তার মধ্যে কি বলে ইন্টারপোলের লাল নোটিশ থেকে শুরু করে প্রায় সবগুলি কাজই হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আলাপ আলোচনা চলছে। সেখান থেকে যদি সাকসেসফুল হয় এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি মানে বাংলাদেশের প্রতি ন্যায় বিচার করে তাহলে সঙ্গত কারণেই তাকে ফেরত দেবেন। আর যদি ফেরত না দেয় তাহলে ডিপ্লোম্যাটিক সেক্টরে আলাপ আলোচনা চলতে থাকবে এবং একটা সুরাহা নিশ্চয়ই এক সময় হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর শতাধিক মন্ত্রী এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিগত সরকারের সময় একই কায়দায় বিএনপির নেতাকর্মী ও ডক্টর ইউনূসের বিরুদ্ধেও মামলা করে কমিশন। কিন্তু ক্ষমতার পালাবদলে সেই মামলাগুলো বাতিল হয়েছে, যার বিরুদ্ধে আপিল করেনি দুদক। ভবিষ্যতে আওয়ামী লীগের ক্ষেত্রেও এমনটাই ঘটবে কিনা এমন প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান। আমি মোটেও চাপে নাই। আমরা এই সময়টায় কাজ ভালোই করছি, কিন্তু আমরা তো বিভিন্ন রাজনৈতিক সরকারের মধ্য দিয়ে এসেছি। আমাদের যে অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতার আলোকে বলেছি যে এই যে আপনি উত্থান পতনের কথা বলেন, এটা যাতে না হয়, আমরা যাতে সেটা না করি, সেই দাবিটা, সেই আন্দোলনটা, সেই চাপটা আসবে আপনাদের কাছ থেকেই। তিনি বলেন, দেশের দুর্নীতি কমাতে হলে রাজনীতিবিদদের সৎ হতে হবে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান কমিশন চেয়ারম্যান। অনুগ্রহ করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন দেবেন না। নমিনেশন বেচা কেনার কথা শুনি, এটা যেন না হয়। শেষ পর্যন্ত দেশটার দায় দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা। এটার মাঝামাঝি কোনো বিকল্প নাই। সুতরাং যদি এই ক্ষেত্রে সততা প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এটার যে ট্রিকল ডাউন এফেক্ট, এটা বাকি অন্যান্যদেরও সৎ করতে বাধ্য। বিসিবিতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। একটা বিষয় অনুসন্ধানাধীন আছে। এটা মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেক ধন্যবাদ। আমার বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময় হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিচার বিভাগের পৃথক সচিবালয়, গুম, দুর্নীতি দমন কমিশন ও হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করছেন উপদেষ্টা। এখন থেকে অনলাইনে আদালত থেকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি। জামিন হওয়ার পর এক ক্লিকেই সে আদেশ চলে যাবে কারাগারে। এর আগে 12টি ধাপে কারাগারে বেল বন্ড বা জামিননামা যেত। সাধারণ মানুষের হয়রানি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত 12টা প্রক্রিয়াতে যেতে হয়। তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয় কোনো কোনো ধাপে,
12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি, একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 8 অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 23 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গত 25 সেপ্টেম্বর জাসদ সভাপতির বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যায় সহযোগিতা সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত 29 সেপ্টেম্বর প্রসিকিউশন ও আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3য় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। ভোজ্য তেলের দাম বাড়লেও তা জানেন না খোদ বাণিজ্য উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের। বাজারে তেলের দাম বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি 6 টাকা এবং খোলা তেলে 8 টাকা বাড়িয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার থেকে নতুন এই মূল্য কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধিকে দাম বাড়ার কারণ হিসেবে দায়ী করেন তেল ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে নতুন দাম নির্ধারণের কথাও এতে উল্লেখ করা হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, এখন ভোজ্য তেলের দাম বাড়ার কোনো কারণ নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। আমি আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি। রিপোর্টটা এখনো আসেনি। এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানোর বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম সমন্বয় করা নিয়ে মন্ত্রণালয়ে পর্যালোচনা চলছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এর আগে ব্যবসায়ীদের দাম বাড়ানো বেআইনি। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনে প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই। আমি তো এটা অনুমোদন দেইনি। আমি যে জিনিসের অনুমোদন দেইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন? এখন যদি সামগ্রিকভাবে জনগণ এটা এই অস্থিতিশীল অবস্থায় চলে যায়, তখন সরকার তার সক্ষমতার সকল কিছু প্রয়োগ করবে। এদিকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে 5 দিনব্যাপী 20তম জাতীয় ফার্নিচার মেলা উদ্বোধন করেন শেখ বশিরউদ্দিন। এ সময় রপ্তানি বাড়াতে, নান্দনিকতায় সেরা এবং ব্যবহার উপযোগী ফার্নিচার তৈরিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাত পোহালে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ক্যাম্পাস জুড়ে এখন ভোটের আমেজ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ভোটের নিরাপত্তা নিশ্চিতে থাকবে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চাকসু নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বক্স। প্রকাশ করা হয়েছে ভোট কেন্দ্রগুলোর তালিকা। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 27,516 জন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ, APBN প্রায় 1000 খানেক সদস্য মোতায়েন করেছে অলরেডি। এর পাশাপাশি আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 8টি টিম থাকবে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, রাজনৈতিক কর্মী যিনি হন না কেন, নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দিবেন না তারা এই বাউন্ডারি প্রবেশ করার সুযোগ থাকবে না। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ।
নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উন্নত পরিবেশ ও শিক্ষার্থীদের সব সমস্যা দূর করবে, এমনটাই প্রত্যাশা তাদের। প্রথম বর্ষে এসে যে এরকম একটা মুহূর্ত পেয়ে যাবো আমরা এটা ভাবতেও পারি নাই। 36 বছর পর হচ্ছে এটা, এতে অনেক আনন্দ আছে। ভালোই লাগতেছে যাতে আমরা 24-25 মাত্র ক্যাম্পাসে আসি, এরকম জমজমাট একটা পরিবেশ, ওইটা আছে ঈদের যে আনন্দটা ওরকম ফিল হচ্ছে জমজমাট বেশি ওইটা দেখে। বুধবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা চলবে এই ভোট গ্রহণ। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাণিজ্য, নতুন কলা ভবন, আইটি ভবনের 7টি কক্ষের প্রায় 700 বুথে নেওয়া হবে ভোট। আর দৃষ্টিহীনরা ভোট দেবেন চাকসু ভবনের 2য় তলায়। প্রোগ্রামটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো যে যারা প্রোগ্রাম করে আমাদের রেজাল্ট দিবেন তারা একটা গ্রুপ, তারা নিজেরা এই রেজাল্টটা তৈরি করবে। ইন্ডিপেন্ডেন্টলি আমাদের প্রোগ্রামার যারা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের আইসিটির কর্মকর্তা আছেন তারা করবেন। এই দুইটা আলাদা করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিবেন। দুইটা সমান হইলেই শুধু রেজাল্টটাকে সঠিক বলে গণ্য করে ডিক্লারেশন দেওয়া হবে। এদিকে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে 15টি বাস ও শাটল ট্রেনের শিডিউল বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন জমজমাট পুরো ক্যাম্পাস। এখন অপেক্ষা শুধুই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার। শিক্ষার্থীরা বলছেন যারাই তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারবেন তারাই পাবেন তাদের ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সফলভাবে শেষ হলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রিটেল ক্র্যাচ কার্ড প্রোগ্রাম স্বাধীনতা অফার সিজন 2। 2 মাসের এই আয়োজনে অংশ নেন দেশে প্রায় 3 লাখ খুচরা ব্যবসায়ী। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয়ের বিপরীতে ক্র্যাচ কার্ডের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নেন খুচরা ব্যবসায়ীরা। এ উপলক্ষে আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে ঢাকা বিভাগের 34 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরস্কারের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ভ্রমণ, 150 সিসি বাইক এবং ওয়াশিং মেশিন, এয়ারবাড, স্মার্ট ওয়াচ, ব্লেন্ডার সহ ক্যাশ ডিসকাউন্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিইও সৈয়দ জহুরুল আলম, সিএমও মোহাম্মদ মাইদুল ইসলাম ও সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র ম্যানেজার শেখ মিনহাজ আহমেদ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিয়াউল হক জিসান। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজায় এবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার গাজা সিটিতে 5 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা। গতকাল নিজেদের 20 জীবিত জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পর তিনি এই হত্যাযজ্ঞ চালালো ইসরায়েল। এদিকে যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে মিশরে 2য় দিনের মতো চলছে আন্তর্জাতিক সম্মেলন। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। অতীতের মতো এখনও মুসলমানদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করছে ইহুদিরা। হামাসের সাথে আবারও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হামলে পড়ছে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর। যুদ্ধবিরতির সময় যখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরছেন তাদের বিধ্বস্ত বাড়িঘরে, তখন ভিন্ন অজুহাতে আবারও গাজায় আক্রমণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা সিটিতে তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা অতিক্রম করায় 5 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে যেটিকে তারা হলুদ সীমা হিসেবে অভিহিত করছে তা সাধারণ মানুষের জন্য বোঝার কোনো উপায় নেই। কেউ জানেই না এই হলুদ সীমা কোথায়। দখলদারদের সেনারা জানিয়েছে গাজা সিটির সেজা এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি। ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়। তাদের দাবি, প্রথমে ভয়ভীতি দেখিয়ে এসব লোকজনদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওই ফিলিস্তিনিরা না সরায় গুলি ছোড়া হয়েছে। এসব ফিলিস্তিনিকে নিজেদের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দখমুশ গোষ্ঠীর সঙ্গেও ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে হামাসের যোদ্ধারা। সংঘর্ষে এ পর্যন্ত দখমুশ গোষ্ঠীর 52 সদস্যকে হত্যা করেছে হামাস। অপরদিকে একই সময় হামাসের 12 যোদ্ধা নিহত হয়েছে।
এছাড়া যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাস বলছে তারা নিরাপত্তা পুনর্বহাল এবং বিচারহীনতা দূর করছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো চলছে আন্তর্জাতিক সম্মেলন। এর আগে মিশরে ২০টি দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে গাজা সংক্রান্ত এক চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবার খেলার খবর। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। তবে সিরিজে একটি মাত্র জয় পেতে একাদশের 4টি পরিবর্তন এনেছে টাইগাররা। মোহাম্মদ নাইম ও শামীম হোসেনের পাশাপাশি পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে দলে নেওয়া হয়েছে। এদিকে 3 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে থাকা আফগানিস্তানও তাদের একাদশে 2টি পরিবর্তন এনেছে। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নামেন ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ 1 উইকেটে 148 রান। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় 30 কোটি টাকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের। ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না করলে বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কা রয়েছে। তবে ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে ফিফা ফরওয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশে কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধন করতে এসে তিনি একথা বলেন। প্রত্যাবর্তনের গল্প লিখে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েই দিল এশিয়ান পাওয়ার হাউস জাপান। আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসবের পর জাপানের বিপক্ষেও শুরুটা দারুণ করে কার্লো আনচেল্লোতির দল। পাওলো হেনরিক এবং গ্যাব্রিয়েল মার্টিনেল গোলে প্রথমার্ধে 2-0 ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। তবে বিরতির পর খেই হারিয়ে ফেলেন ল্যাটিন আমেরিকার দলটি। ঘরের মাঠে উজ্জীবিত পারফরমেন্সে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে 3-2 ব্যবধানে স্মরণীয় জয় পায় জাপান। গোল 3টি করেন মিনামিনো, নাকামুরা ও উয়েদা। 5 বারের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে 14 বারের মোকাবেলায় এশিয়ায় দেশটির এটি প্রথম জয়। Are in the centre of their midfield for wayward ball there, an opportunity smashed home by Minamino. শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে 16 জনের মরদেহ উদ্ধার। ছাদ বন্ধ থাকায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বলছে ফায়ার সার্ভিস। প্রধান উপদেষ্টার শোক। শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা। কেন্দ্রীয় শহীদ মিনারেই অবস্থান। কালকের মধ্যে দাবি না মানলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিন করার পক্ষে বিএনপি ঠাকুরগাঁয়ের মির্জা ফখরুল। বিশৃঙ্খলা সৃষ্টির মাস্টার প্ল্যান করছে কয়েকটি দল, মন্তব্য রিজভীর। সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন, অভিযোগ জামায়াতে ইসলামের। গণভোট সহ 5 দাবিতে রাজধানীতে মানববন্ধন। শাপলা ছাড়া বিকল্প প্রতীক না নিলে এনসিপির মার্কার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানালেন সচিব। গড়িমসি করছে ইসি, অভিযোগ সার্জিসের। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল ও কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে দুদক। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আগামী নির্বাচনে মনোনয়ন না দেবার আহ্বান। এবং ভোজ্য তেলের দাম বাড়লেও জানেন না বাণিজ্য উপদেষ্টা। দাম বাড়ানোর এখতিয়ার নেই ব্যবসায়ীদের, বেশি দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, 8/ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।